আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ইংরেজির একেবারে ফাউন্ডেশন ক্লাস নিয়ে হাজির হলাম, যেখানে মূলত আমরা অনেকগুলো বিষয় শিখবো। সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বের করার নিয়ম, ডিপেন্ডেন্ট ক্লজ বের করার নিয়ম বা চেনা কিভাবে চেনা যায় সেইটা। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের ক্লজ, নাউন ক্লজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপর হচ্ছে নাউনের যে পার্থক্যগুলো আছে, যেরকম হচ্ছে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর হচ্ছে আমরা জানি কনক্রিট নাউন আবার 4 ধরনের থাকে, যেরকম প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং এগুলো থেকে কোন কোন ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে এসেছে এবং কোন কোন প্রশ্নগুলো ইন ফিউচারে আসতে পারে, সবগুলো সম্পর্কে অ্যানালাইসিস করে তোমাদেরকে সলিউশন করাবো এবং হচ্ছে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। সো এখন চলে আসা হচ্ছে আমাদের একটা বিষয় সম্পর্কে জানাই, যে আমাদের একটা কোর্স চলমান আছে। সেটা কি, আমাদের হচ্ছে তোমাদের ইংরেজি গ্রামার এবং মেমোরাইজিংয়ের 10ম ব্যাচে হচ্ছে ভর্তি চলছে। এইটার ক্লাস শুরু হবে হচ্ছে 10 অক্টোবর থেকে। এবং এইখানে কি কি পাচ্ছ? 20টার উপরে ক্লাস পাচ্ছ, লেকচার শিট পাচ্ছ, মেমোরাইজিং শিট পাচ্ছ, 20টার উপরে এক্সাম পাচ্ছ এবং 24 আওয়ার্স হোয়াটসঅ্যাপ সাপোর্ট পাচ্ছ। অর্থাৎ যে কোনো প্রবলেম তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালে সেটার আমি সমাধান করে দেবো। আর এইখানে আমার সম্পর্কে একটু ডিটেলস দেওয়া আছে। আমাদের কোর্স ফি তোমাদের জন্য একেবারে সর্বনিম্ন রাখা হয়েছে, মাত্র 500 টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হতে পারবে। আর কোর্স সংক্রান্ত বিষয় জানতে এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। সো ওকে, এখন চলে আসি হচ্ছে আমাদের মূল পড়ালেখায়। তো প্রথম কথা হচ্ছে ক্লজ। এই যে ক্লজটা আছে, একটা ক্লজ মানে কি? একটা ক্লজ মানে কি, এক বা একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত হয় এবং সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হবে কি ক্লজ। তো দেখো এইখানে আমাদের একটা ক্লজে যদি আমরা স্ট্রাকচার দেখি, তাহলে সেটা কি হবে? একটা ক্লজ গঠিত হয় মূলত সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব এবং একটা অবজেক্ট দ্বারা। সো আমি যদি বলি যে হি ইজ এ বয়, হি ইজ আ বয়। সো এইখানে কি, এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, আর এই হচ্ছে কি, এই হচ্ছে অবজেক্ট। তার মানে এটা কি হয়েছে? এটা একটা ক্লজ হয়েছে। এখন আমি যদি তোমাকে বলেছি গো, গো বলো তো, এটা কোনো ক্লজ হবে কিনা? হ্যাঁ, এটাও একটা ক্লজ হবে। কেন হবে? কারণ গো মানে কি, যাওয়া। সো শুধু একটা ভার্বও কিন্তু ক্লজ হইতে পারে, শুধু একটা ভার্ব দিয়েও ক্লজ হতে পারে। ওই যে আমরা বলি না, ডু অর ডাই, ডু অর ডাই, করো অথবা মরো। তার মানে আমরা কি বলি, এই পাশে একটা ক্লজ, এই পাশে আর একটা ক্লজ। তার মানে শুধু ভার্ব থাকলেও, শুধু ফাইনাইট ভার্ব থাকলেও একটা ক্লজ হতে পারে। ওকে, এই যে ক্লজটা আছে, এই ক্লজ আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, মানে স্বাধীন ক্লজ। আর একটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ, মানে পরাধীন বা নির্ভরশীল ক্লজ। তো এই যে যে একটা আছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা আছে কি ডিপেন্ডেন্ট ক্লজ। সো এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, এই ডিপেন্ডেন্ট ক্লজ আছে, এই ডিপেন্ডেন্ট ক্লজ আবার হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে নাউন ক্লজ, 2 নম্বর হয়ে থাকে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, 3 নম্বর হয়ে থাকে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আমরা ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্রথমত শিখবো, তারপর হচ্ছে আমরা বাদ বাকিগুলো শিখবো। ওকে, সো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে আমরা ক্লজ চেনার জন্য 2টা বাক্য আমরা লিখেছি, যে আই নো দ্য বয় হু ইজ ইউর ব্রাদার। 2 নম্বরে লিখেছি যে অলদো হি ওয়াজ পোর হি ওয়াজ অনেস্ট। সো এইখানে হচ্ছে আমাদের 2 ধরনের ক্লজ আছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হবে আর একটা হবে কি ডিপেন্ডেন্ট। ধরো আমি যদি আন্ডারলাইন করি, তাহলে এই পর্যন্ত একটাকে বললাম, এই পর্যন্ত আরেকটাকে বললাম, আর হচ্ছে এই পর্যন্ত আমি আরেকটাকে বললাম। ওকে, এখন কোনটা কোন ধরনের ক্লজ এইটা আমরা প্রথমত দেখি। অর্থাৎ যে ক্লজের সাথে, যে ক্লজের সাথে ক্লজ মার্কার থাকবে, যে ক্লজের সাথে ক্লজ মার্কার থাকবে সেটা হবে কি, সেটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। সো ডিপেন্ডেন্ট ক্লজের আমাদের স্ট্রাকচারটা হচ্ছে, ডিপেন্ডেন্ট ক্লজ স্ট্রাকচার হচ্ছে ক্লজ মার্কার, হ্যাঁ, সিএম ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে ফাইনাইট ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। অর্থাৎ যে ক্লজের সাথে ক্লজ মার্কার থাকবে সেটা হবে কি ডিপেন্ডেন্ট ক্লজ, আর যে ক্লজের সাথে কোনো ক্লজ মার্কার থাকবে না সেটা কি হবে, সেটা হবে সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি আই নো দ্য বয়, এখানে আমাদের কোনো ক্লজ মার্কার নাই, তার মানে এটা কি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আইডিসি। পরেরটা থেকে হু ইজ ইউর ব্রাদার, আমরা দেখতে পাচ্ছি হু হচ্ছে একটা ক্লজ মার্কার, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক তেমনি এখানে অলদো, অলদো কি, অলদোকে একটা ক্লজ মার্কার, তার মানে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন কথা হচ্ছে কোনগুলো ক্লজ মার্কার আর কোনগুলো ক্লজ মার্কার না, এইগুলো আমি কিভাবে বুঝবো? দেখো, ক্লজ মার্কারগুলো বোঝার একেবারেই সিম্পল কিছু বিষয় আছে, যে সিএম কোনগুলো, হ্যাঁ, ক্লজ মার্কারগুলো কোনগুলো। 1 নম্বর হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, হ্যাঁ, ডাব্লিউএইচ ওয়ার্ডস, ডাব্লিউএইচ ওয়ার্ডসগুলো কি ক্লজ মার্কার, যেরকম যেমন বলি ওয়াট, তারপর বলি হচ্ছে এখানে যেরকম বলছে হু, এগুলো কি ক্লজ মার্কার। এরপর হচ্ছে কিছু কনজাংশন থাকে, যেরকম দো, অল দো, দো,
although, তারপরে till, until, till অথবা until, তার unless এগুলো। তারপরে কি আছে and, but, or, তারপরে পেয়ার কনজাংশন কিছু থাকে, নট অনলি বাট অলসো। তো এরকম ভাবে কোনো কিছু থাকে আর কি, ক্লজ মার্কার থাকে। সো এখন যতটুকু বিষয় দরকার, যেটা হচ্ছে যদি তোমরা, আমি জানি তোমরা ক্লজ মার্কার চিনো, তারপরেও জাস্ট একটু দেখাই দিলাম যে ক্লজ মার্কার যুক্ত যে অংশটুকু সেটা তাকে বলি আমরা ডিপেন্ডেন্ট ক্লজ, আর ক্লজ মার্কার বাদে যে অংশটুকু সেটাকে বলি হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এখন দেখবো এই যে ক্লজের যে ক্লাসিফিকেশন করছি আমরা, ডিপেন্ডেন্ট ক্লজকে বলছি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সো এই তিনটা জায়গা থেকে তোমাদের কোশ্চেন আসবেই। সো এই তিনটা জায়গা খুব ভালো মতো শিখতে হবে। সো প্রথমত আসা যাক যে আমরা কিভাবে চিনবো। যেরকম এখানে একটা কোশ্চেন করা হয়েছে যে পিপল হু পে দেয়ার ডিপস আর ট্রাস্টেড। সো এখানে হু পে দেয়ার ডিপস, এটা কোন ধরনের ক্লজ? এটা কি নাউন ক্লজ, এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ, এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ? এটা কোন ধরনের ক্লজ হবে? সো এখন আসো যে এইটা নির্ণয় করতে গেলে আমাদের হচ্ছে প্রথমত আমাদের ক্লজ আইডেন্টিফিকেশন শিখে আসতে হবে, দেন এগুলো পানি একেবারেই 2 সেকেন্ডে তুমি এগুলো সমাধান করতে পারবে। সো ক্লজ আইডেন্টিফিকেশনের জন্য তোমাকে এই যে এরকম যদি বাক্য দেওয়া আছে, যে তিনটা দেখো বাক্য দেওয়া আছে, আমরা তিনটা দিয়ে শিখবো, 1 2 3। ওকে, প্রথমত দেখো কি বলছে, হোয়াট হি ওয়াজ সেইড ওয়াজ নট ট্রু। সে যা বলেছিল তা সত্য ছিল না। তো তোমার কাজটা কি? তোমার কাজ হচ্ছে যেটুকু আন্ডারলাইন করা থাকবে ওইটুকু কেটে দিবা, কেটে দিয়ে ওটার পরিবর্তে তুমি হচ্ছে ইট বসাবা। ঠিক আছে, ওটার পরিবর্তে তুমি রিপ্লেস করে কি বসাবা? ইট বসাবা। সো ইট বসায়ে এখন হচ্ছে তুমি অর্থ করবা যে ইট ওয়াজ নট ট্রু, এটা সত্য নয়। ইট ওয়াজ নট ট্রু, এটা সত্য নয়। তাহলে অর্থগত বিষয় কিন্তু ঠিক আছে। যদি অর্থ ঠিক থাকে, অর্থ ঠিক থাকলে, অর্থ ঠিক থাকলে কি হবে? অর্থ ঠিক থাকলে হবে নাউন ক্লজ। নাউন ক্লজ। অর্থ যদি ঠিক থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে নাউন ক্লজ। ওকে, তার মানে এইটা আমাদের কি হবে? এইটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। নাউন ক্লজ। পরেরটায় চলে আসো, দ্য বয় হু, তাহলে আমি এটা কেটে দেবো, ইট বসাবো। আমরা যদি এখন বলি দ্য বয় ইট, দ্য বয় ইট, ছেলেটি এটা, ইজ মাই ব্রাদার, ছেলেটি এটা আমার বন্ধু। মানে অর্থগত বিষয়ে একটু ডিস্ট্রাকশন হচ্ছে না? অর্থ কি পরিপূর্ণ হচ্ছে? দ্য বয়, ছেলেটা এটা আমার বন্ধু, অর্থ কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। যদি অর্থ ঠিক না থাকে, অর্থ ঠিক না থাকলে, অর্থ ঠিক না থাকলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তারপরে এটা কি হবে? এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। এর পরেরটা চলে আসো, পরেরটা কি বলছে? আই শ্যাল গো হোয়ার হি লিভস ইন, আমি সেখানে যাব যেখানে সে বসবাস করে। সো এখন এইটা দেখবো আমরা কি, আমরা যদি কেটে দিই, ইট বসাই, তাহলে কি হবে? আই শ্যাল গো ইট, আমি এটা যাব। আই শ্যাল গো ইট, আমি এটা যাব। কোনো অর্থ হয় আমি এটা যাব? কোনো মিনিংফুল কোনো কিছু হয়? হয় না। তাহলে অর্থ আমাদের ডিস্টরশন হচ্ছে। যদি ডিস্টরশন হয়ে যায় অর্থ, তাহলে সেটা আমাদের কি হতে হবে? আমরা জানি অর্থ ঠিক না থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ হবে, এবং অর্থ ঠিক না থাকলে, আবার লেখো, অর্থ ঠিক না থাকলে, অর্থ ঠিক না থাকলে এবং, এবং ইট এর পূর্বে, এবং ইটের পূর্বে ভার্ব থাকলে, ভার্ব থাকলে অ্যাডভার্ব হবে। সেটা কি হবে? অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব ক্লজ হবে। ক্লিয়ার? অ্যাডভার্ব ক্লজ হবে। তাহলে হচ্ছে আমাদের দেখো অর্থগত বিষয় ঠিক নাই, এবং এই ইটের পূর্বে আমাদের কাছে ভার্ব আছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, সো এখন তোমার এই যে 4 নাম্বারটা বলা হয়েছে যে দ্যাট হি ওয়াজ মাচ মানি ইজ নান টু অল, দ্যাট হি হ্যাজ মাচ মানি ইজ নান টু অল। আচ্ছা, তাহলে এইখানে যদি আমরা এটা কেটে দিই, ইদার রিপ্লেস করে দেখি আমাদের অর্থগত বিষয় ঠিক থাকে কিনা। যে ইট ইজ নান টু অল, এটা সবার জানা। ইট ইজ নান টু অল, এটা সবার জানা, কোনো ডিস্টরশন নাই, অর্থ আমাদের ঠিকঠাক আছে। তো অর্থ ঠিকঠাক থাকলে কি হবে? এটা নাউন ক্লজ হবে। তাহলে আমি লিখি বলে এটা নাউন ক্লজ। তার মানে আমরা বিষয়গুলো কি দেখলাম? যদি অর্থ ঠিক থাকে তাহলে সেটা নাউন ক্লজ, যদি অর্থ ঠিক না থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, যদি অর্থ ঠিক না থাকে এবং ইটের পূর্বে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক তেমনি এই যে এখানে দেখো যে পিপল হু পে দেয়ার ডিপস, তো এইটুকু কেটে দাও, এইটুকু কেটে দিয়ে ইট বসো এখানে।
পিপল এটা আর ট্রাস্টেড, পিপল এটা আর ট্রাস্টেড, পিপল এটা কি বিশ্বাসযোগ্য, পিপল এটা বিশ্বাসযোগ্য, পিপল এটা হয় বিশ্বাসযোগ্য। কেমন অর্থ ডিস্টরশন হচ্ছে না? তো অর্থটা ঠিক নাই। এবং এর পূর্বে কোনো ভার্ব আছে কিনা আমরা দেখতে পাচ্ছি, এর পূর্বে কোনো ভার্বও নাই। তার মানে এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, সো 2 নাম্বারটা দেখো কি বলছে যে নোবডি নিউ, কেউ জানতো না, একটু কেটে দাও, তাহলে ইট বসাও। দেখো তো কি হয়, নোবডি নিউ ইট, কেউ এটা জানতো না, কেউ এটা জানতো না, নোবডি নিউ ইট, কেউ এটা জানতো না। তাহলে অর্থ কিন্তু একবারে ফুললি ক্লিয়ার। সো সেক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের হবে নাউন ক্লজ। 3 নাম্বারটা দেখো, দ্য বয়, দিস ইজ দ্য বয় হু গেট সাসপেন্ডেড লাস্ট উইক। তো এটুকু কাটো, এটুকু কাটে আমাদের ইট বসাও। দিস ইজ দ্য বয় ইট, এটাই হচ্ছে সেই বয়, এটা এটা হচ্ছে সেই বয়, এটা লাস্ট উইক গত সপ্তাহে, এটাই হচ্ছে সেই বয়, এটা গত সপ্তাহে। কোন অর্থ আসে? ক্লিয়ার কোন অর্থ আসে? ক্লিয়ার কোন অর্থ আসে না। সো ক্লিয়ার যদি অর্থ না আসে তাহলে নাউন ক্লজ হবে না, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্বিয়াল হতে পারে। অ্যাডভার্বিয়াল হতে গেলে কি হতে হবে? এর পূর্বে একটা ভার্ব থাকতে হবে। সো এর পূর্বে তো কোনো ভার্ব নাই, তার মানে অ্যাডভার্বিয়াল হবে না, আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ হবে। সো অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, 4 নাম্বারটা আসো, কি বলছে? উই ক্যান নট গো ওয়াইল ইট ইজ সনোয়িং, অর্থাৎ আমরা যেতে পারি নাই বৃষ্টির কারণে। সো এটুকু কাটো, উই ক্যান নট গো ইট, আমরা এটা যেতে পারি নাই, উই ক্যান নট গো ইট, আমরা এটা যেতে পারি নাই, মানে আমরা এটা যেতে পারি নাই। কেমন কোন অর্থ হয়? ডিস্টরশন হচ্ছে না অর্থের? হ্যাঁ, অর্থের ডিস্টরশন হচ্ছে। সো তার মানে আমাদের কি হবে না? এটা আমাদের নাউন ক্লজ হবে না। আচ্ছা, এখন কি এটার পূর্বে কি কোনো আচ্ছা, এটার পূর্বে আমাদের কি আছে? ইটের পূর্বে ভার্ব আছে। সো ভার্ব থাকলে আমাদের কি হবে? ইটের পূর্বে ভার্ব থাকলে কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেছে। ওকে, এখন চলে আসো আরেকটা এক্সেপশন, সেটা কি? যে কোনো ক্লজ যদি সিন্স, অ্যাজ, হোয়েন, বিকজ, ওয়াইল, দো, অলদো, এগুলো কি? এগুলো হচ্ছে একটা ক্লজ মার্কার। যদি কোনো ক্লজ এসব ক্লজ মার্কার দিয়ে শুরু হয় তাহলে সেটা চোখ বন্ধ করে তুমি বলবা কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে সেটাকে চোখ বন্ধ করে তুমি অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যান্সার করে আসবা। যেমন বলছে যে হি কুড নট কাম টু দ্য প্লেস সিন্স হি ওয়াজ টায়ার্ড, যেহেতু সে টায়ার্ড, ক্লান্ত ছিল, তাই হচ্ছে সে আসতে পারেনি, স্থানটিতে আসতে পারেনি। সো এইখানে এটা কেটে, এটা কাটাকাটির কোনো দরকার নেই, এটা যেহেতু সিন্স দ্বারা শুরু হয়েছে, সিন্স দ্বারা শুরু হয়েছে, তার মানে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, সো এরপরে দেখো 5 নাম্বারটা, যে শি ডিড নট গো টু স্কুল অ্যাজ, এটা দেখো তো অ্যাজ দ্বারা শুরু হয়েছে। তো অ্যাজ দ্বারা শুরু হইলে কি? এগুলো দিয়ে শুরু হইলে আমাদের কোনো ভাবতে হবে? কোনো ভাবা চিন্তার দরকার নেই, জাস্ট মুখস্থ করবা। সিন্স, অ্যাজ, হোয়েন, বিকজ, ওয়াইল, দো, অলদো, এগুলো দিয়ে শুরু হওয়া মানে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এটা কি হবে? এটা হবে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, সো এখন 6 নাম্বারটা চলে আসো। তো 6 নাম্বারটা বলছে যে মানি ওয়াজ আস্কড টু কাম টু দ্য অফিস দো হি ওয়াজ নট কিপিং ওয়েল। সো এটা কেটে দাও, এটা কি দিয়ে শুরু হয়েছে? দো দিয়ে শুরু হয়েছে। তো এখান থেকে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যদি দো, অলদো এগুলো দিয়ে শুরু হয় তাহলে সেটা কি হবে? সেটা হবে একটা চোখ বন্ধ করে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাই আমাদের কি হবে? এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, সো এখন আমাদের সেলফ টেস্ট আছে এখানে কিছু, যেরকম বলছে যে হোয়াট হি সেইড ইজ ট্রু। সো আমরা সেলফ স্টাডির জন্য এখানে কেটে দিয়ে এখানে আমরা ইট বসাই। তাহলে ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু, এটা সত্য। তাহলে অর্থটা আমাদের ক্লিয়ার হয়েছে, তার মানে এটা কি হবে? নাউন ক্লজ। পরে বললাম যে হোয়েন হি উইল রিটার্ন ইজ আনসার্টেইন, যখন সে এসেছিল সেটা কি? আনসার্টেইন ছিল। সো এটা কেটে দিয়ে আমরা ইট বসালাম। তাহলে ইট ইজ আনসার্টেইন, এটা অনিশ্চিত। ইট ইজ আনসার্টেইন, এটা অনিশ্চিত। হ্যাঁ, এটা অর্থ ক্লিয়ার। ক্লিয়ার হলে কি? নাউন ক্লজ। ওকে, পরে 4 নাম্বারটা দেখি যে উই রিড দ্যাট উই ক্যান লার্ন। তাহলে এটা পড়ো, উই রিড ইট, আমরা এটা পড়েছিলাম। উই রিড ইট, আমরা এটা পড়েছি বা আমরা এটা পড়ি। অর্থ ক্লিয়ার আছে, তাই না? কিন্তু দেখতে হবে এর পূর্বে কি আছে, দেখো তো, এর পূর্বে ভার্ব আছে। তাহলে কি হবে? তাহলে আমাদের এটা হচ্ছে না, তাহলে কি হবে? এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এরপরে আসো যে আচ্ছা 10 নাম্বারটা দেখো। 10 নাম্বারটা দ্যাট ইউ শুড সে সো সারপ্রাইজ মি, তুমি যেটা বলেছিলে সেটা আমাকে সারপ্রাইজ করেছিল। তাহলে ইট, আমরা যদি বলি যে ইট সারপ্রাইজড মি, এটা আমাকে সারপ্রাইজ করে, এটা আমাকে সারপ্রাইজ করে। হ্যাঁ, অর্থ ঠিকঠাক আছে, তাহলে কি হবে? নাউন ক্লজ হবে। ওকে, আবারও বলছি যে আমাদের হচ্ছে পেইড ব্যাচ সংক্রান্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে। তোমরা যারা পেইড ব্যাচে যুক্ত হতে চাও দ্রুত আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও।
সো এখন চলে আসি আমরা নাউন। হ্যাঁ, নাউন হচ্ছে কত ধরনের থাকে? নাউন দেখো হচ্ছে দুই ধরনের থাকে। প্রথমত কি? প্রথমত হচ্ছে তোমার কনক্রিট নাউন, আর এরপরে কি? এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। জাস্ট কনক্রিট নাউনটা কি? যেটা হচ্ছে ধরা যাবে, ছোঁয়া যাবে, অনুভব করা যাবে। সেটা কি? সেটা হচ্ছে কনক্রিট নাউন। যেটা হচ্ছে শুধুমাত্র অনুভব করা যাবে, অনুভব করা যাবে সেটা কি? সেটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরো আমি বললাম হচ্ছে পেন, PEN, পেন। তো পেন কি? আমি ধরতে পারছি, ছুঁইতে পারছি, তার মানে এটা কি? এটা হচ্ছে কনক্রিট নাউন। যদি আমি তোমাকে বললাম পেন্সিল, তাহলে এটা কি? এটা হচ্ছে কনক্রিট নাউন। আমি তোমাকে বললাম হচ্ছে বুক, এটা কি? একটা কনক্রিট নাউন। সো এখন যদি আমি তোমাকে বলি হচ্ছে লাভ, মানে ভালোবাসা, দেখো তো এটা অনুভব করা যায়, তাহলে এটা কি? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি কি তোমাকে বললাম হচ্ছে ব্রাদারহুড, তাহলে এটা কি? এটা হচ্ছে ভ্রাতৃত্ব। যদি বলে মাদারহুড, মাতৃত্ব। যদি বলা হচ্ছে অনেস্টি, সততা, এগুলো কি? ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। তাহলে সেই জন্য এটা কি হবে? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ওই যে ঠিক বলে না, হেইট মানে কি? ঘৃণা। এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, তাহলে এটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ওকে, সো এই যে তাহলে কনক্রিট চলে গেল, অ্যাবস্ট্রাক্ট চলে গেল। তো এর ভিতরে কি? কনক্রিট নাউন আবার চার প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো এই বিষয় সম্পর্কে এখন তোমাকে আমি বিস্তারিত হচ্ছে শেখাবো, কারণ এখান থেকে কোশ্চেন তোমার হবেই। সো এখন চলে আসি আমাদের প্রপার নাউন। সো প্রপার নাউন কি? একটি নির্দিষ্ট নাম বোঝাবে, অর্থাৎ একটি নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝাবে। সেটা কি? সেটা হচ্ছে প্রপার নাউন, একটা নির্দিষ্ট নাম বোঝাবে। যেমন আমি বললাম হচ্ছে রহিম। আচ্ছা, রহিম দ্বারা এক নির্দিষ্ট কি বোঝাচ্ছে? একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে, তাই না? আমি তোমাকে বললাম স্যার ঢাকা। আচ্ছা, ঢাকা দ্বারা কি বোঝাচ্ছে? যে বাংলাদেশের একটা জায়গার নাম বা সিটি বা তোমার হচ্ছে বিভাগের নাম বোঝাচ্ছে। আমি যদি তোমাকে বলি হচ্ছে, বলো তো ভাই বাংলাদেশ, এই বাংলাদেশ দ্বারা কি বোঝাচ্ছে? একটা দেশের নাম বোঝাচ্ছে, তাই না? আমি যদি তোমাকে বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর MD ইউনুস, তাহলে কি বোঝাচ্ছে? উপদেষ্টা, বাংলাদেশের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বোঝাচ্ছে। তার মানে কি? তার মানে কি হচ্ছে যে নির্দিষ্ট করে যদি কোনো কিছু বোঝায় তাহলে সেটা কি হবে? প্রপার নাউন। আর একটা কথা কি? সর্বদাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। দেখো প্রত্যেকটাই কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। প্রপার নাউন কি হয়? সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ওকে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। একটা জিনিস মনে রাখবা, এটা খুবই স্পেশাল, এই জিনিসটা মনে রাখতে হবে যে প্রপার নাউনের পূর্বে সাধারণত দা বসে না। প্রপার নাউনের পূর্বে কি বসবে না? দা বসবে না। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্র আছে, এরকম নদী, সাগর, উপসাগর, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, ধর্মগ্রন্থ, দিক, বিখ্যাত অট্টালিকা, এসবের পূর্বে কি বসবে? দা বসবে। যেরকম আমি শুধু ডেইলি স্টার বলতে পারবো না, আমি বলতে হবে দ্য ডেইলি স্টার। আমি শুধু কোরআন বলতে পারবো না, কারণ কোরআন প্রপার নাউন। প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বা প্রিপোজিশন বসে না। বাট আমি শুধু কোরআন বলতে পারবো না, আমাকে বলতে হবে দ্য কোরআন। কেন? কারণ এই যে কন্ডিশনে পড়ে গেছে, এই যে কন্ডিশনে পড়ে যাওয়ার কারণে হচ্ছে এর পূর্বে আমাদেরকে দা বসাতে হবে। কিন্তু যেগুলো কন্ডিশনে পড়ে নাই সেগুলোর পূর্বে দা বসালে কি সমস্যা হচ্ছে? আমরা যদি দেখি যে হি ইজ দ্য নজরুল, তাহলে এইখানে নজরুলের নিচে আন্ডারলাইন করে দিয়ে বললো এটা কি আসলে প্রপার নাউন নাকি এটা হচ্ছে কমন নাউন? সো তুমি তো জানো যে প্রপার নাউন কি? বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। ওকে, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, তো এটা প্রপার নাউন হয়তো বা তুমি দাগিয়ে দিয়ে আসবে, কিন্তু তোমার এটা প্রপার নাউন অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ এই যে সত্যর ব্যতীত যেগুলো সত্য দেওয়া আছে, নদী, সাগর, উপসাগর, ট্রেন, ধর্মগ্রন্থ, এগুলোর পূর্বে তো দা বসবে। এগুলো বাদে যদি কোনো প্রপার নাউনের পূর্বে দা বসে, তাহলে সেটা কি হবে? সেটা কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো বাদে যদি কোনো প্রপার নাউনের পূর্বে দা বসে তাহলে সেটা কি হবে? সেটা কমন নাউনে পরিণত হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপরে চলে আসো আমরা পরবর্তীটাই। আমাদের হচ্ছে এই জায়গায় কিছু হচ্ছে তোমার কোশ্চেন দেওয়া আছে, আমরা এগুলো সলভ করি দিই। হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ নট এ প্রপার নাউন? নিচের কোনটা হচ্ছে প্রপার নাউন না? প্রপার নাউন না কোনটা? ঢাকা দ্বারা কি বোঝাচ্ছে? প্রপার নাউন একটা নির্দিষ্ট স্থানের নাম, সানডে মানে একটা নির্দিষ্ট দিনের নাম, কবির একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, তাহলে এগুলো প্রপার নাউন। প্রপার নাউন না কোনটা? টিমটা হচ্ছে কি একটা কালেকটিভ নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন? নিচের কোনটা হচ্ছে প্রপার নাউন? কার মানে কি? গাড়ি কি একটা ম্যাটেরিয়াল নাউন। ওকে, রেইন মানে বৃষ্টি, ফাস্ট মানে কি? রোজা রাখা,
সেগুলো না, রবীন্দ্রনাথ একজন নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝাচ্ছে। দ্য পদ্মা, দ্য পদ্মা, আচ্ছা এই পদ্মাটা কি হবে? দ্য পদ্মা, আমরা এই যে প্রপার নাউনের পূর্বে তো দা বসাইছি, দা বসানোর কারণ কি কমন নাউন হবে নাকি প্রপার নাউন হবে? তো আবারও বলে রাখি যে এইগুলোর পূর্বে তো দা বসবে, নদীর পূর্বে, নদীর পূর্বে তো প্রপার নাউন হলেও নদীর পূর্বে তোমাকে দা বসাতেই হবে। সো সেক্ষেত্রে যেহেতু এখানে দা বসানো বাধ্যতামূলক, সেক্ষেত্রে এটা কি হবে? এটা হবে প্রপার নাউন। কিন্তু যেখানে আমাদের দা বসানোর বাধ্যতামূলক ছিল না, তাহলে সেটা কি হবে? দা বসানো বাধ্যতামূলক যেখানে না, সেইখানে যদি আমরা দা বসাই তাহলে সেটা কি হবে? কমন নাউন। ওকে, মনে রাখো বিষয়টা। যেমন যে একটা এক্সাম্পল দিলাম আগে, যে এরকম যে হি ইজ দ্য নজরুল, তো এই যে নজরুলের পূর্বে দা বসানো বাধ্যতামূলক না, কিন্তু আমরা দা বসিয়েছি, এই জন্য কমন নাউন হয়ে যাবে সেটা। ওকে, সো এখন চলে আসে কমন নাউন। কমন নাউনটা কি? অর্থাৎ যে নাউন দ্বারা একটা জাতির নাম বোঝাবে, যে নাউন দ্বারা একটা জাতির নাম বোঝায় সেটা হচ্ছে কমন নাউন। জাতির নাম আবার কিভাবে বোঝায়? যেমন আমি বললাম গার্ল, GIRL, গার্ল মানে কি? মেয়ে জাতি বোঝাচ্ছে। আমি বললাম হচ্ছে বয়, BOY, বয় দ্বারা কি? ছেলে জাতি বোঝাচ্ছে। আমি বলেছিলাম রিভার, RIVER, রিভার দ্বারা কি বোঝাচ্ছে? নদীকে বোঝাচ্ছে, নদীকে বোঝাচ্ছে। আমি বললাম হচ্ছে ম্যান, MAN, মানুষ জাতিকে বোঝাচ্ছে। আমি ও ম্যান বললাম, তাহলে কি হবে? মহিলা জাতিকে বোঝাচ্ছে। মানে জাতি বোঝাবে, যেগুলো দ্বারা জাতি বোঝায় সেগুলোই কি? সেগুলোই হচ্ছে তোমার কমন নাউন। সো এখন চলে আসি 2 নাম্বারটাই কি বলছে? যে কমন নাউন বাক্যে একা বসে না। কমন নাউন কখনোই বাক্যে একা বসবে না, হয় একে প্লুরাল করতে হবে অথবা এদের পূর্বে আর্টিকেল বসাতে হবে। তার মানে এইখানে যতগুলো আমরা নাউন লিখছি এগুলো কিন্তু ভুল, এগুলো কমন নাউন ঠিক আছে, বাট যদি কোনো সেন্টেন্সে আমরা এগুলো ব্যবহার করতে চাই তাহলে আমাকে বলতে হবে এ ওম্যান, অথবা একে প্লুরাল করতে হবে ও মেন, ঠিক আছে? যেরকম গার্লকে যদি আমরা কমন নাউন বা সেন্টেন্সে কমন নাউন হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমাকে বলতে হবে এ গার্ল। যদি গার্লকে একজন নারীকে বোঝায় তাহলে এ গার্ল বলবো, আর যদি না হয় তাহলে আমাকে গার্লস করতে হবে, গার্লস প্লুরাল করতে হবে। ঠিক তেমনি রিভার, আমি বলতে পারবো এ রিভার, একটি নদী, অথবা আমাকে করতে হবে রিভার্স। যদি আমরা একটা সেন্টেন্সে কমন নাউন বসাই তাহলে এরকম ভাবে করতে হবে। সো এরপরে চলে আসো আমাদের পরবর্তী MCQ প্র্যাকটিসে। সো এখানে বলতেছে কি যে এই যে 10 নাম্বারতে দেখো যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। আচ্ছা রিভার কোন ধরনের নাউন? অবশ্যই একটু আগে দেখে আসছি রিভার হচ্ছে একটা কমন নাউন। সো কমন নাউন নদীর জাতিকে বোঝাচ্ছে, কারণ রিভারের মধ্যে তো একটা নদী, মানে রিভারের মধ্যে কি একটা নদী থাকে? না, একাধিক, পদ্মা, মেঘনা, যমুনা সব মিলেই তো একটা রিভার, তাই না? সো এটা কি হবে? নদীর জাতি বোঝাচ্ছে, কমন নাউন। সো ম্যান কোন ধরনের নাউন? কমন নাউন। গার্ল কোন ধরনের নাউন? কমন নাউন। এরপরে বয় কোন ধরনের নাউন? কমন নাউন। এলিফ্যান্ট দ্বারা কি বোঝাচ্ছে? হাতি জাতিকে বোঝাচ্ছে। এলিফ্যান্ট মানে কি একটা হাতি বোঝাচ্ছে না, কিন্তু হাতির জাতিকে বোঝাচ্ছে, তার মানে এটা কি হবে? কমন নাউন। বার্ড দ্বারা কি বোঝাচ্ছে? পাখি জাতিকে বোঝাচ্ছে, তাহলে ওটা কি হবে? কমন নাউন। ওকে, সো পরবর্তীতে এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় চলে আসে। কিরকম? উই শুড নট লুক ডাউন আপন দ্য পোর। এখানে পোরের নিচে আন্ডারলাইন করে বলছে পোরটা কি অ্যাজেটিভ নাকি কমন নাউন? আমরা সবাই জানি পোর হচ্ছে অ্যাজেটিভ, ঠিক আছে? পোর হচ্ছে একটা অ্যাজেটিভ। পোর মানে গরিব, ওই যে রিচ পোর, তাহলে পোর হচ্ছে একটা অ্যাজেটিভ। কিন্তু আমাদের এই সেন্টেন্সে পোর কিন্তু অ্যাজেটিভ না, এই সেন্টেন্সে পোর হচ্ছে কমন নাউন। তাহলে আমাদের সূত্রটা কি হচ্ছে? যদি কখনো অ্যাজেটিভের পূর্বে দা বসে তাহলে সেই অ্যাজেটিভটা আমাদের কি হবে? কমন নাউন হয়ে যাবে। তার মানে কি, যদি কোনো অ্যাজেটিভের পূর্বে দা বসে তাহলে আমাদের সেই অ্যাজেটিভ কি হয়ে যাবে? সেই অ্যাজেটিভ হয়ে যাবে হচ্ছে কমন নাউন। দেখো এখানে কি বলছে? দ্য পোর আর অলওয়েজ আনহ্যাপি। তাহলে এই যে পোরের আগে কি বলছে? পোর একটা অ্যাজেটিভের উপরে দা বইছে, তার মানে এটা কি হয়ে গেছে? কমন নাউন হয়ে গেছে। আচ্ছা, দ্য ওয়াইজ মানে জ্ঞানী, তাই না? তো এই অ্যাজেটিভের উপরে দা বইছে, তার মানে এটা কি হয়েছে? কমন নাউন হয়ে গেছে। আই থিঙ্ক দ্য রিচ, তো রিচটাকে একটা অ্যাজেটিভ, এই জন্য তারপরে দা বইছে, এটা কি হয়ে গেছে? কমন নাউন হয়ে গেছে। ওকে, তার মানে এগুলো বুঝে নিও যে অ্যাজেটিভের পূর্বে যদি কখনো দা থাকে তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। খুবই অনেকবার কিন্তু তোমাদের পরীক্ষাতে এসেছে, জাস্ট আমি দেখিয়ে দিলাম এগুলো। এরপরে চলে এসেছে কালেকটিভ নাউন। কালেকটিভ মানে কি? কালেকটিভ মানে একত্রিত, মানে কোনো কিছু যদি একত্রিত করাকে বোঝায় তাহলে কালেকটিভ নাউন বলা হয়। সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে কি বলা হয়? কালেকটিভ নাউন বলা হয়। যেমন আমি যদি বলি আর্মি মানে কি? এক বা একাধিক লোকের সমষ্টি। অডিয়েন্স একজনকে বোঝায় না, অনেকজনের সমষ্টিকে বোঝায়। ক্যাটেল, ক্রাউড, ক্লাস, ক্লার্জি,
কমিটি, গ্রুপ, ফ্যামিলি, ফ্লক, ফ্লিট, জুরি, শেয়ার্ড মানে গবাদি পশুর দল, মেজরিটি, পিপল, পাবলিক, টিম, এগুলো কি? এগুলো কালেকটিভ নাউন। একবারে ডিরেক্ট মুখস্থ করবা। এগুলো কি? এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এগুলো কি? এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। খুব ডিরেক্ট ভাবে মুখস্থ করে ফেলবে। এগুলো কি? এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, সো এখন এই কালেকটিভ নাউন থেকে কিভাবে কোশ্চেন আসে দেখো, যে এ দেখো বলছে কি যে দ্য ওয়ার্ড আর্মি ইজ, আর্মি কোন ধরনের নাউন? আর্মি হচ্ছে একটা কি? একটা কালেকটিভ নাউন। ওকে, পরে দেখো ক্রাউড কোন ধরনের নাউন? ক্রাউড মানে জনতা, তো জনতা কোন ধরনের নাউন? কালেকটিভ নাউন। দেখো বলছে অডিয়েন্স কোন ধরনের নাউন? এখানে জুরি কোন ধরনের নাউন? কালেকটিভ নাউন। ঠিক আছে, একবারে ডিরেক্ট মুখস্থ করলে এখান থেকে কমন পাবা। সো এরপরে চলে আসো 3 নম্বরে, যে আচ্ছা এটা তো আমরা দেখলামই। এখানে কালেকটিভ নাউনের পর একটা জিনিস মনে রাখবা, যে কালেকটিভ নাউনের পরে হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব হয়। কালেকটিভ নাউনের পর আমাদের ভার্ব হয় কি? সিঙ্গুলার। যেরকম বলছে দ্য কমিটি, মানে কালেকটিভ নাউন তো একাধিক মানুষের সমন্বয়ে গঠিত হয়, প্লুরাল হওয়ার কথা, কিন্তু হবে কি? ভার্ব সিঙ্গুলার হবে, কারণ অনেকজনের সমষ্টি হইলে ওটা একটা জিনিসকে বোঝায়। তাহলে দ্য কমিটি কি হবে? ওয়াজ হবে। ওয়াজ ভেরি বিগ, কমিটি কি ছিল? খুবই বড় ছিল। দ্য অডিয়েন্স রিমেইনস সিটেড ডিউরিং দ্য ইন্টারমিশন, অর্থাৎ ইন্টারমিশন পর্যন্ত কি হয়েছিল? অডিয়েন্সরা হচ্ছে সিটে বসেছিল। দেখো ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়েছে, তাহলে কালেকটিভ নাউনের পরে ভার্ব হবে কি? সিঙ্গুলার। সো এরপরে চলে আসো, যে আমাদের কালেকটিভ নাউন দিয়ে যে একটা কোশ্চেন দেওয়া আছে, দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি অন দিস কোশ্চেনস। হ্যাঁ, তো তাহলে আমাদের এখানে বলছে যে 3 নাম্বার এই যে রুলস, এখানে কিন্তু আমাদের কিন্তু ওয়াজ হবে না। ওয়াজ হবে না, কেন হবে না? কারণ কালেকটিভ নাউন যদি কালেকটিভ থাকে তাহলে হচ্ছে সেখানে আমাদের সিঙ্গুলার ভার্ব হবে, কিন্তু কালেকটিভ নাউন যদি কালেকটিভ না থাকে বা তাদের ভিতরে যে বিভাজন তৈরি হয়, যেরকম বলছে যে কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে ভার্ব প্লুরাল হবে। এখন কিভাবে বুঝবো যে বিভাজন সৃষ্টি হয়েছে কিনা? দেখো তো বলছে দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি অন দিস টপিক। কমিটি কি হয়েছে? আনএবল টু এগ্রি। তাহলে কমিটির মেম্বাররা কি হয়েছে? এগ্রি হয় নাই। তার মানে কি? এগ্রি না হওয়া মানে কি? ঝামেলা সৃষ্টি হবে। তাহলে বিভাজন সৃষ্টি হয়ে গেছে। তাহলে কি হবে? এইটা হচ্ছে আমাদের ওয়ার হবে। ওকে, তো কালেকটিভ নাউন যদি সদস্যের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে যায় তখন কালেকটিভ নাউনের পর ভার্বটা প্লুরাল হবে। ঠিক আছে, ওকে। সো এখন চলে আসো আমাদের হচ্ছে পরেরটাই। সো পরে কি? 4 নাম্বার আছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে বস্তু বোঝাচ্ছে। তার মানে কি? যে সকল নাউন গণনা করা যায় না, যে সকল নাউন মূলত মনে রাখবা গণনা করা যায় না, কিন্তু কি করা যাবে? একক দ্বারা পরিমাপ করা যায়। গণনা করা যাবে না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যাবে, সেগুলো কি কি বলা হবে? ম্যাটেরিয়াল নাউন। যেমন আমি বললাম হচ্ছে গোল্ড। গোল্ড কি আমরা গণনা করতে পারবো? একটা গোল্ড, দুইটা গোল্ড, তিনটা গোল্ড। গোল্ড বা সোনাকে গণনা করা যায় না, কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়। গোল্ডের একক কি? ভরি। 1 ভরি, 2 ভরি, 3 ভরি, এগুলো কি? গোল্ডের একক। ঠিক তেমনি ডায়মন্ড। ডায়মন্ডকে আমরা গুনতে পারি না, একটা ডায়মন্ড, দুইটা ডায়মন্ড, তিনটা ডায়মন্ড, কারণ ডায়মন্ড তো ভাই একটা টুকরা। হ্যাঁ, একটা কোনো কিছু টুকরা, যেরকম হচ্ছে গোল্ড কি টুকরা আকারে থাকে, গোল্ডের বার থাকে। সো তুমি তো বার ছোট হতে পারে, বড় হতে পারে, তো এটা তো গণনার কিছু করা যায় না। ডায়মন্ডকেও গণনা করা যায় না, এটাকে একক দ্বারা পরিমাপ করা যায়। হ্যাঁ, দেন হচ্ছে ওয়াটার, পানি। পানি আমরা তো গণনা করতে পারি না, একটা পানি, দুইটা পানি, তিনটা পানি। আমরা কি করি? যে 1 লিটার, 2 লিটার, 3 লিটার, জাস্ট একক দ্বারা পরিমাপ করি। তেলের ক্ষেত্রেও সেম। রাইসের ক্ষেত্রে কি? রাইসের ক্ষেত্রে তো আমরা একটা একটা চাল গুনি না, আমরা কি করি? 1 কেজি, 2 কেজি, 3 কেজি, এরকম আর কি কেজি। পেপার, এগুলো কি? মিল্ক, দুধ, সল্ট, লবণ, আর হচ্ছে ব্রিক। হ্যাঁ, সো এগুলো কি? এগুলো হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। মনে রাখবে এগুলো কি? এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো এই ম্যাটেরিয়াল নাউন থেকে দেখো কোশ্চেন এসেছে। কোশ্চেন কি করছে? যে ওয়াটার কোন ধরনের নাউন? একটু আগে দেখলাম ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। তারপর হচ্ছে গোল্ড। গোল্ড কোন ধরনের নাউন? এটাও ম্যাটেরিয়াল নাউন। সল্ট কোন ধরনের নাউন? রাইস কোন ধরনের নাউন? এই যে ম্যাটেরিয়াল নাউন। তারপর হচ্ছে কি? দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। এখানে গোল্ড কোন ধরনের নাউন? গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, সো এখন চলে আসি সর্বশেষ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? আমি প্রথমেই বলেছিলাম যে জিনিসটা ধরা যায় না, শোয়া যায় না, অনুভব করা যায়, অর্থাৎ যে নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় সেটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেরকম শুধু একটু মনে রাখবা, যে জিনিসটা ধরা যায় না, শোয়া যায় না, অনুভব করা যাবে, সেটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেরকম কাইন্ডনেস। কাইন্ডনেস মানে কি? দয়াল, দয়ালু। হ্যাঁ, ধরা যায় না কিন্তু। হ্যাপিনেস, সুখ।
ক্রুয়েলটি, নিষ্ঠুরতা ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। মাদারহুড, মাতৃত্ব, ব্রেভারি, সাহসিকতা, বিউটি মানে সৌন্দর্য, লাভ মানে ভালোবাসা, এরকম অনেক আছে, ব্রাদারহুড, মাদারহুড, এগুলো কি কখনোই ধরা যাবে না, ছোঁয়া যাবে না, শুধুমাত্র অনুভব করা যাবে। তাহলে সেটা কি হবে? সেটা হবে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা কি হবে? সেটা হবে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তো চলে আসো, এখান থেকে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে। তো প্রথম কথা কি বলছে দেখো, বলছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি কোন ধরনের নাউন? তো অনেস্টি কোন ধরনের নাউন? অনেস্টি কি ধরা যায়, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়? তাহলে এটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি, সৌন্দর্য, শুধুমাত্র অনুভব করা যায়, এটা কি হবে? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর কি উইজডম, উইজডম ইজ স্ট্রেংথ, স্ট্রেংথ মানে কি শক্তি। তো শক্তি কি ধরা যাবে, ছোঁয়া যাবে না, শুধুমাত্র অনুভব করা যাবে। ধরো আমার শক্তি কতটুকু, আমি তোমাকে যখন একটা মারবো তখন তো তুমি ওই মারটা ধরতে পারবে না, তুমি হচ্ছে মার খাওয়ার পরে যে ব্যথাটা পাবা সেই ব্যথাটা অনুভব করতে পারবা। তার মানে কি সেটা কি হবে? সেটা হবে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। হ্যাপিনেস, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর হচ্ছে ডিসিপ্লিন, এটাও কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে তোমার এদিকে আসো এনার্জি, এজেন্সি, এটা কি? এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর হচ্ছে ট্রুথ, সত্য, এটা কি? এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো এই তো। আর ডিফারেন্স আছে কিছু, জাস্ট লাস্টে একটা ডিফারেন্স দেখে দেখো, যদি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় তাহলে সেটা প্রপার নাউন। আর যদি কখনোই নাউনগুলোর পূর্বে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা অ্যাডজেক্টিভের পূর্বে দা থাকে তাহলে সেটা কি হবে? কমন নাউন। যদি প্রপার নাউনের পূর্বে একটা আর্টিকেল থাকে তাহলে সেটা কি হবে? কমন নাউন। হ্যাঁ, যেরকম হি ইজ নজরুল, তাহলে এই নজরুলটা কি? এই নজরুলটা হবে কমন নাউন। কমন নাউন, ঠিক আছে, কমন নাউন হয়ে যাবে। ওকে, সো এই তো এখন সেলফ টেস্ট আছে এখানে কিছু, যে হোয়াট টাইপ অফ নাউন আন্ডারলাইন ইজ ওয়াটার। তো ওয়াটার কোন ধরনের নাউন? ম্যাটেরিয়াল নাউন, একটু আগে দেখে আসছি। ঠিক তেমনি এখানে নিচের কোনটা হচ্ছে 4 নাম্বার, দেখো যে হুইচ নাউন বিলো ইজ এ কালেকটিভ নাউন। নিচের কোনটা কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন কোনটা? ফ্যামিলি, আমরা দেখছিলাম ফ্যামিলি হচ্ছে একটা কালেকটিভ নাউন। এরপর হচ্ছে পেপার, ওয়াটার, আয়রন, এগুলো কোন ধরনের নাউন? আমরা জানি যে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দ্য ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ স্যাকার্ড, দূষিত হয়ে গেছে। তো এই যে দেখো যে আমাদের একটা কিন্তু এখান থেকে 9 নাম্বার থেকে একটা কোশ্চেন আমরা পেয়েছি, যে আমরা যদি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি দা বসাই তাহলে সেটা কি হবে? কমন নাউন হয়ে যাবে। সো এখন দেখো কি বলছে, দ্য ওয়াটার, ওয়াটারটা কি? একটা ম্যাটেরিয়াল নাউন, এর পূর্বে দা বইছে, তখন কি ম্যাটেরিয়াল থাকবে? তখন কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তাহলে এটা কি হবে? এটা আছে কমন নাউন হয়ে যাবে। ফ্লক কি? ফ্লক মানে পাখির ঝাঁক, তাহলে কালেকটিভ নাউন। ওকে, সো এরপর আর কিছু আছে, এরপরে দেখো আরো অনেক আছে। এখান থেকে মোটামুটি সব পারবে আশা করি। যে এই যে বলছে যে কাইন্ডনেস, এটা কোন ধরনের? মহানুভবতা, এটা কি? এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এরপরে হচ্ছে আই স এ ফ্লক অফ শিপ, শব্দটি ফ্লক কি? ফ্লক মানে কি? পাখির ঝাঁক, তার মানে কালেকটিভ নাউন। সুইমিং ইজ গুড ফর হেলথ, এই সুইমিংটা কোন ধরনের নাউন? সুইমিং মানে সাঁতার, সাঁতার কাটা, এটা অনুভব করা যায়, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এই যে কাঠ, উড মানে গাছ, এটা কোন ধরনের নাউন? ম্যাটেরিয়াল নাউন। ওই যে গাছকে তো আমরা কত ফুট বা কত মোটা চিকন এরকম একক দ্বারা পরিমাপ করি, কত সেফটি, এগুলো, সেগুলো কি? এগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল নাউন। ওকে, সো আমি আবার বলছি, যাদের হচ্ছে ইংরেজি নিয়ে অনেকটা ভীতি আছে, অনেকটা দুর্বলতা আছে, ক্লাসটা করেছো, বুঝতে পেরেছো, আমাদের হচ্ছে পেইড বেসে আরো অনেক সহজভাবে এবং খুব সুন্দরভাবে ট্রিক্স অ্যাপ্লাই করে তোমাদেরকে বোঝানো হবে। আমাদের 10ম ব্যাচে ভর্তি চলছে, আমাদের 10ম ব্যাচে ভর্তির হতে হলে এই যে 10 অক্টোবর থেকে কিন্তু আমাদের ক্লাসগুলো শুরু হবে ইনশাল্লাহ। সো আমাদের হচ্ছে এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে নক দিয়ে 500 টাকা পাঠিয়ে তুমি আমাদের কোর্সে এনরোল করবা। আমরা হচ্ছে আমাদের পেইড ব্যাচের গ্রুপে তোমাকে অ্যাড করে দেব, এবং আমাদের হচ্ছে এই যে এই বিষয়গুলো আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে এগুলো ফলো করব। তুমি হয়তো বা অলসতা করবে, কিন্তু আমি তোমাকে অলসতা করতে দেব না। তোমাকে হচ্ছে এক্সাম নিব, তার মানে হচ্ছে 24 ঘন্টা হোয়াটসঅ্যাপ সাপোর্ট থাকবে। তোমার কোনো প্রবলেম হলে সেইটার ফটো তুলে আমাকে পাঠিয়ে তুমি যদি বলো যে ভাইয়া এখানে বুঝতেছি না, থাকেন আমি তোমাকে ভয়েস ওভারের মাধ্যমে বুঝিয়ে দেবো। মেমোরাইজিং শিট দেবো, এবং মেমোরাইজিং শিট শুধু দিয়ে দেবো না, সেখানে নির্দিষ্টভাবে পড়াও দেবো, যে এই পর্যন্ত তোমাদের পড়া থাকবে, সে তার উপর কোশ্চেন থাকবে, 20টা পরীক্ষা থাকবে, সবগুলোই তোমরা মাত্র এই 500 টাকার কোর্সে পাবে। সো আর দেরি না করে এখনই এই মুহূর্তেই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে মেসেজ দিয়ে টাকাটা পাঠিয়ে আমাদের পেইড ব্যাচে যুক্ত থাকো।
খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের পেইড ব্যাচে। আর আমাদের চ্যানেলের সাথে থাকো, আরো অনেক ধরনের ফ্রি ক্লাস তোমরা পাবে ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।